সকালের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শুরু হচ্ছে রাষ্ট্রপতির সংলাপ। সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ হতে পারে না দাবি করে বিএনপি বলছে এই সংলাপে অংশ নেবে না তারা। আর সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দেবে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। আস্থার সংকট কাটাতে কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের পরামর্শ বিশ্লেষকের। শাকির আহমেদের রিপোর্ট। সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন। কিন্তু গত ৫০ বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠনের সেই আইন। আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। তাই নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি। সোমবার প্রথম দিন সংলাপে অংশ নেবে জাতীয় পার্টি। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দিবে দলটি। বসে আলোচনা করে এটা সঠিক একটা আইনে পরিণত করা উচিত, যে এই আইনেই হবে, অর্থাৎ নির্বাচন কমিশন কারা হবে। বাংলাদেশে অনেক সংস্থাই রয়েছে যেগুলোর আইন থাকা উচিত। আর সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না দাবি করে সংলাপে অংশ না নেওয়ার কথা বলছে বিএনপি। যারা সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, যারা অবাধ নিরপেক্ষ নির্বাচন বিশ্বাস করে না, তারা সংলাপের মধ্যে দিয়ে একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবে, এটা কেউ বিশ্বাস করে না। তো সেই সংলাপে গিয়ে কি লাভ? আর কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট কাটাতে স্থায়ী আইন প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে এই আইন যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বচ্ছতার জায়গা এবং নির্বাচনকে কেন্দ্র করে যে অস্বচ্ছতার জায়গা গত দুটো নির্বাচনে তৈরি হয়েছে সেগুলো আমার কাছে মনে হয় অনেকাংশে কমে যাবে। জাতীয় সংসদ রয়েছে, সেই সংসদেও যদি আলোচনা করা হয় বা এই বিষয়ে একটা বিল আনা হয়, একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা আইন করা যেতে পারে। এ পর্যন্ত গঠিত ১২টি নির্বাচন কমিশনের মধ্যে গত দুটি নির্বাচন কমিশন রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে গঠন করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। এছাড়া মালদ্বীপে অবৈধ শ্রমিকদের বৈধকরণ সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান তিনি। এ সফরে বাংলাদেশের পক্ষ থেকে মালদ্বীপকে ১৩টি সেনা যান উপহার দেওয়া হবে। সার্কভুক্ত দেশ মালদ্বীপে অবস্থান করছে ২ লাখের বেশি বাংলাদেশি, যাদের মধ্যে ৫০,০০০ রয়েছেন অবৈধ উপায়ে। ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরকে ঘিরে তাই উঠে এসেছে রেমিটেন্স পাঠানো সহজকরণ, অবৈধদের বৈধ করা সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা আলোচনা। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে কাজ চলছে। রেমিটেন্স পাঠানোর ব্যাংক একটা হওয়ার জন্য কথাবার্তা হচ্ছে। সো উই উইল এনকারেজ, ইভেন সরকারি ব্যাংক হোক আর প্রাইভেট ব্যাংক হোক, উই উইল এনকারেজ। আমরা এই সফরে উই শুড মেক ইট এ পয়েন্ট, তারা যাদের অবৈধ আছে তাদের রেগুলারাইজেশন করতেছে। অনেকে অবৈধ ভয় পায় রেজিস্ট্রেশন করতে, তো তখন বলছিল যে এদের বলেন রেজিস্ট্রেশন করতে, তাহলে তাদের জন্য সুবিধা। ২৩ তারিখ মালদ্বীপে গার্ড অফ অনার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। পরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ মালদ্বীপের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণ, স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারও ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট, যুব ও ক্রিয়া বিষয়ক কয়েকটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এ সফরে মালদ্বীপের সেনাবাহিনীকে ১৩টি সেনাযান উপহার দেওয়া হবে বাংলাদেশের পক্ষ থেকে। পাশাপাশি দেশটির সংসদে ভাষণ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্প্রতি আরও কিছু তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। লেনদেনের ভাউচার দেখে এটাই প্রমাণিত হয় ই ভ্যালির গ্রেফতার এমডি রাসেল ও চেয়ারম্যান অনেক টাকা বিদেশে পাচার করেছেন।
হাইকোর্ট গঠিত বোর্ডের অষ্টম সভা শেষে সময় সংবাদকে এমন ধারণার কথাই জানিয়েছেন বোর্ড প্রধান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এদিকে কোম্পানিটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আগামী 4 থেকে 6 মাসের আগে ইভ্যালির পাওনাদারদের ভালো মন্দ কোনো খবর দেয়াই সম্ভব নয়। কারণ 86 লাখ টাকা চুক্তিতে প্রতিষ্ঠানটির অর্থ সম্পদ হিসাবের যে কাজ শুরু হয় তা শেষ হতেই লাগবে আরও কয়েক মাস। কামরুল হাসান সবুজের রিপোর্ট। যত দ্রুত উত্থান ঠিক তেমনই আকস্মিক পতন। ইভ্যালি বাংলাদেশের ই কমার্স খাতের এমনই এক প্রতিষ্ঠান। শত শত কোটি টাকা প্রতারণার দায়ে বন্ধ এই প্রতিষ্ঠানটির দেনা পাওনার হিসাব মেলাতে বর্তমানে কাজ করছে উচ্চ আদালতে নিয়োজিত 5 সদস্যের বোর্ড। ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে এই বোর্ডের অষ্টম সভা শেষে প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানান, ইভ্যালি আবার চালু করা সম্ভব হবে নাকি বন্ধই হয়ে যাবে সেই আভাস দিতেও লাগবে কমপক্ষে আরও 6 মাস। অ্যাকুরেটলি যদি আমরা ফিনান্সিয়াল অবস্থাটা যদি দাঁড় করাতে না পারি, তাহলে আমরা এর পরবর্তী সিদ্ধান্তে যেতে পারবো না। কাগজপত্র রেডি করছি, কারণ কাগজপত্রের অবস্থা খুবই খারাপ অবস্থা আমরা পেয়েছি। এখানে এই বিল্ডিংয়ে কিছুই ছিল না, সবই লুটপাট হয়ে গিয়েছিল। সব কাগজ আছে কিনা আমরা এখন পর্যন্ত জানি না। 3-4 মাস 6 মাস তো লাগবেই। জানানো হয়, ল্যাপটপ সহ ইভ্যালির অনেক সম্পদ চুরি হয়ে গেছে। প্রতিষ্ঠানটির অনুকূলে থাকা গাড়ি জব্দে মিলছে না বিআরটি এর সহযোগিতা, পাওয়া যাচ্ছে না 3টি সিন্ধুকের পাসওয়ার্ড। হিসাব মেলাতে ঋণ বা বেতন বাবদ আগাম টাকা নেওয়া কোম্পানির কর্মীদেরও ডাকা হবে চিঠি দিয়ে। ইচ্ছে মতো বানানো ভাউচারগুলো সাক্ষ্য দিচ্ছে টাকা পাচারের দাবির পক্ষে। অনেক টাকার অনেক ভাউচার আছে, কেন কাকে প্রদান করলো তার কোনো উল্লেখ, কোনো সাপোর্টিং ডকুমেন্ট। এই থেকে আমাদের ধারণা, আগের যে চেয়ারম্যান বা এমডি ছিলেন তারা বিদেশে টাকা পাচার করেছেন। তদন্তে যদি দেখা যায় টাকা পাচার হয়েছে, জানা যায় যে কোন দেশে পাচার হয়েছে, কত পাচার হয়েছে, তখন আমরা এই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে চেষ্টা করব সেই টাকা ফিরিয়ে আনতে। কিন্তু সেটা কিন্তু সহজ ব্যাপার নয়। তবে পাওনাদারদের কাগজপত্র যত্নে রাখার পরামর্শ দিয়েছেন বোর্ড সদস্যরা, যেন দরকারি মুহূর্তে তা সহজে তারা উপস্থাপন করতে পারেন। সব মানুষের কাছে আমাদের অনুরোধ হলো কাগজগুলো আপনার রাখবেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের মাসে নগরবাসীকে শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা উপহার দিতে 26 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। 50টি বাস নিয়ে ঘাটারচর কাঁচপুর পর্যন্ত চালু হবে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের প্রথম ধাপ। নগর ভবনের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজয়ের মাসে রাজধানীর বুকে সবুজ রঙের বাস দিয়ে শুরু হতে যাচ্ছে বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম। 26 ডিসেম্বর বিআরটিসি সহ 7টি প্রতিষ্ঠানের বাস দিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড কাঁচপুর পর্যন্ত এই যাত্রাপথে আমাদের পাইলটিং, যেটা নমুনা হিসেবে আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী 26শে ডিসেম্বর। আমাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, যদিও তিনি অসুস্থ, তিনি সশরীরে না পারলেও তিনি ভার্চুয়ালি 26শে ডিসেম্বর সকাল 10টাতে তিনি এটা শুভ উদ্বোধন ঘোষণা করবেন। রোববার সন্ধ্যায় বাস রুট রেশনালাইজেশন কমিটির এক সভায় বলা হয়, শুরুতে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর রুটে চলবে বাসগুলো। ই টিকিট সিস্টেমে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 15 পয়সা। ভাড়া হচ্ছে পার কিলোমিটারে 2 টাকা 15 পয়সা। আগের যে প্রজ্ঞাপন আছে সেটি রাখা হয়েছে। এই রুটে পুরাতন কোনো বাস না চললেও অন্য রুটের মাধ্যমে সমন্বয় করা হবে পুরাতন বাসগুলোর। ড্রাইভারদের দেওয়া হবে নির্দিষ্ট পোশাক। প্রকল্পের বাসগুলো থামবে নির্ধারিত যাত্রী ছাউনি ও টার্মিনালে। ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে মাতুয়াইলে। কাজেই ফিটনেস নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ফজলানুর তাপস। মালিক পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। আমাদের পক্ষ থেকে আমরা সর্বপ্রকার সহযোগিতা দিয়ে আসছি। এবং কোন বিষয়ে সহযোগিতা করবেন? এই যে রোড ফ্রাঞ্চাইজির ব্যাপারে। নগরবাসীকে পরিকল্পিত পরিবহন সেবা দিতে খুব শিগগিরই এই প্রকল্পের অধীনে সকল রুটে পরিবহন ব্যবস্থা চালু করা হবে। জাওয়াদুন্তু, সময় সংবাদ, ঢাকা। করোনা স্থবিরতার পাশাপাশি পরিবহন শ্রমিক ধর্মঘটের অস্থিরতার পরও কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় 3 লাখ কন্টেইনার এবং 1 কোটি মেট্রিক টনের বেশি পণ্য হ্যান্ডলিং করে এই কৃতিত্ব অর্জন করে তারা। এছাড়া বেড়েছে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যাও। এই সাফল্য ধরে রাখতে জেটি এবং ইয়ার্ড বাড়ানোর বিকল্প নেই বলছেন বন্দর ব্যবহারকারীরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চলতি বছরের মাঝামাঝিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যখন বিশ্বজুড়ে স্থবিরতা চলছিল, তখন বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে পুরোদমে সচল ছিল চট্টগ্রাম বন্দর। বছর শেষ হওয়ার আগেই মিলেছে এতে সফলতা। কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিং এর পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্র গড়েছে নতুন রেকর্ড। 19 ডিসেম্বর পর্যন্ত কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে প্রায় 31 লাখ টিউএস, যা গত বছর ছিল 28,39,000 টিউএস। বিভিন্ন রকম প্রতিকূলতা আমাদেরকে সামাল দিতে হয়, তারপরেও আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যেন সবার সাথে, সব ইউজারদের সাথে, সব স্টেক হোল্ডারদের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। কার্গো হ্যান্ডেলিং এর ক্ষেত্রে নতুন উচ্চতায় স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। গত বছর এই বন্দর 10,32,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করলো। এবার বছর শেষ হওয়ার আগে তা 11,26,00,000 ছাড়িয়েছে। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে বাড়তি জেটি এবং ইয়ার্ডের চাহিদা রয়েছে ব্যবসায়ীদের। 60 বিলিয়নের টার্গেট যদি সক্ষমতা যদি করতে হয়, তাহলে কিন্তু বন্দরকে আরও বেশি এফিসিয়েন্টলি কাজ করতে হবে। মাল হ্যান্ডেলিং করার জন্য যে ইকুইপমেন্টগুলি এনেছে তার আমরা মনে করি আরও মডার্ন ইকুইপমেন্ট আনতে হবে, সাথে বন্দরে কিছু জেটি বাড়াতে হবে। এই বছরই প্রথম চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যা 4,000 অতিক্রম করেছে। তবে জাহাজের গড় অবস্থান সময় কমাতে বার্থ অপারেটরের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন শিপিং এজেন্টরা। যে শোর হ্যান্ডলিং অপারেটর ওরা কিন্তু বাড়েনি, এটা অনেক দিন থেকে, সেই 7 সালের পর থেকে আর একজনও বৃদ্ধি হয়নি। কিন্তু যেভাবে কাজের গতি বাড়ছে, যেভাবে বন্দর বাড়ছে, বে টার্মিনাল বাড়ছে, পতেঙ্গা বাড়ছে, সেভাবে কিন্তু ওদেরকেও বাড়াতে হবে। আন্তর্জাতিক শিপিং ম্যাগাজিন লয়েডসের তালিকায় বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 64তম। বৈশ্বিক তালিকায় এই বন্দর পিছিয়ে রয়েছে। আর এক্ষেত্রে দক্ষতা এবং সক্ষমতা বাড়িয়ে আধুনিক বন্দর করার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীত, সেই খবর জানাতে এই মুহূর্তে শহরের আর্ট গ্যালারি এলাকায় আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাব তার কাছে। বকুল। ধন্যবাদ মাকসুম। আপনি জানেন যে উত্তরের জেলা এই ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, যেই পঞ্চগড়, যেই এই অঞ্চলগুলো আছে, এই জেলাগুলো আছে, এই জেলায় কিন্তু সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। এবারও কিন্তু তেমনটাই আমরা লক্ষ্য করছি। তবে গত 2 থেকে 3 দিন ধরে যেভাবে শীত অনুভূত হচ্ছে এবং শীতের সাথে হিম যে বাতাস, সে বাতাস কিন্তু তীব্র হচ্ছে, সেই কারণেই কিন্তু শীতের মাত্রাটা বেড়েছে অনেক। আমরা সকালে আমাদের পঞ্চগড় জেলার রিপোর্টারের সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে পঞ্চগড়ের তেঁতুলিয়া যে আবহাওয়া অফিসার রয়েছেন, সকাল 6টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করেছেন সর্বনিম্ন 8.6 ডিগ্রি সেলসিয়াস এবং ঠাকুরগাঁও আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে গত 2 দিন ধরে ঠাকুরগাঁয়ের যে শীত অনুভূত হচ্ছে, তা কিন্তু 9 থেকে 10-11 পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার মধ্যেই রয়েছে। তবে আমরা বলতে পারি এই অবস্থাতে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, হতদরিদ্র মানুষ রয়েছেন, তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে। এবং প্রচণ্ড বাতাসে যে হিম শীতল যে বাতাস, সেই বাতাসের কারণে কিন্তু শীত দিন দিন বাড়ছে। এই অবস্থাতে সাধারণ মানুষের কষ্ট দিন দিন আরও বেড়ে যাচ্ছে। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই শীত মোকাবেলায় তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তাদের পর্যাপ্ত গরম কাপড় রয়েছেন, সরকার যে বরাদ্দকৃত কম্বল বা অন্যান্য শীতবস্ত্র সেগুলো কিন্তু তাদের কাছে রয়েছেন। তবে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ যারা রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা দিন আনে দিন খায়, তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট। কারণ হচ্ছে তাদের পরিবারের জন্য যে আয় উপার্জন করতে হয়, তা কিন্তু সহজেই সেই আয় উপার্জন করা সম্ভব হচ্ছে না। আর এ কারণে সাধারণ মানুষের কষ্টটাও কিন্তু অনেকটাই বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের শীতের সবশেষ। ঠাকুরগাঁও থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। বরিশাল মেরিন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে পথ চলা শুরু হতে যাচ্ছে আগামী জানুয়ারিতেই। 70 জন শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হবে 2022 শিক্ষাবর্ষে। পড়াশোনা শেষে চাকরির সুবাদে দেশ বিদেশ ঘুরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান শিক্ষার্থীরা। আর মেরিন কর্তৃপক্ষ জানিয়েছে
দক্ষ জনবল করতে তারা প্রস্তুত। সুজয় দাসের তোলা ছবিতে অপুর রিপোর্ট। বিশাল সমুদ্রের বুকে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর স্বপ্ন দেখেন অনেকেই। তার উপর এই ভেসে বেড়ানো যদি হয় উপার্জনের ক্ষেত্র, তাহলে তো সোনায় সোহাগা। সমুদ্রের বিশাল বুকে জাহাজে ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার গড়ার সুযোগ শুধু মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেই পাওয়া যায়। এক্ষেত্রে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে বরিশাল মেরিন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে 2022 সালের জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে ভর্তি হয়েছেন 70 জন শিক্ষার্থী। তারা জানান রোমাঞ্চকর জীবন বেছে নিতেই কেরিয়ার হিসেবে মেরিনে পড়াশোনার আগ্রহ তাদের। দেখেছি যে মেরিনে একটা সুযোগ আছে যে ইন্টারন্যাশনাল ক্যাডেট হওয়া যায়, দেন আমি বেস্ট ট্রাই করেছি, দেন আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। নাবিকদের যে লাইফটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা লাইফ, তো এটা আসলে লিড করার স্বপ্ন অনেকেই দেখে, সবাই বাস্তবায়ন করতে পারে না। যেমন আমাদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়েছে কিন্তু সবাই আসতে পারেনি। তো আসলে এদিক দিয়ে অ্যাডভেঞ্চারের চিন্তা করেই এই প্রফেশনটা চয়েস করা। আর সন্তানের সাফল্য চেয়ে দেশের সুনাম বৃদ্ধি করার আশা অভিভাবকদের। যে স্বপ্নটা ছেলের মাধ্যমে বাস্তবায়িত করার জন্য আমার একটা ইচ্ছা, গ্রাজুয়েশন করে বা পোস্ট গ্রাজুয়েশন করে যদি ভবিষ্যতে ভালো করতে পারে তাহলে আমাদের দেশের জন্য কাজ করবে। সংশ্লিষ্টরা জানান সমুদ্র খাতে দক্ষ জনবল গড়ে তুলে দেশের ভাবমূর্তি বাড়াতে চান তারা। বর্তমান অবস্থায় আমরা 70 জন নিচ্ছি এবং ধাপে ধাপে এটাকে আমরা উন্নীত করব। এখন কি রকম আমাদের অবস্থা এবং বর্তমান এটার সুযোগ কতটুকু আছে এটা বিবেচনা করে হয়তো ভার্টিক্যাল এক্সপানশনে ভবিষ্যতে যেতে পারে। বরিশাল সদরের কর্ণকাঠিতে 10 একর জমিতে প্রায় 125 কোটি টাকা ব্যয়ে মেরিন একাডেমি নির্মাণ করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শেষ সময়ে জার্মানিতে জমে উঠেছে বড়দিনের মেলা। তবে করোনায় মৃত ও সংক্রমিতের সংখ্যা এখনও কমেনি। এরই মধ্যে করোনা পরিস্থিতির অবনতিতে প্রতিবেশী ফ্রান্স, ডেনমার্ক সহ বেশ কটি দেশকে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে জার্মানি। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির হামবুর্গ, কোলোন, ফ্রাঙ্কফুর্ট কিংবা বার্লিন সবখানেই সন্ধ্যা নামলেই উৎসব মুখর চারিদিক। করোনার নাজুক পরিস্থিতিতেও বাহারি সাজুগুজুতে কমতি রাখেনি ঐতিহ্যবাহী বড়দিনের মেলাগুলো। রং বেরঙের হরেক রকমের পসরা সাজিয়ে ক্ষুদ্র ও মাঝারি দোকানিরা যেন এই উৎসবটিরই অপেক্ষা করে থাকেন দিনের পর দিন। আর সন্ধ্যা নামলেই তীব্র শীত আর হিম ঠান্ডা উপেক্ষা করে ছোট বড় সবাই যেন ছুটছেন জমে ওঠা বড়দিনের আনন্দ মেলায়। তবে মেলায় ঢুকতে দেখাতে হচ্ছে টিকা নেয়া কিংবা সেরে ওঠা অথবা করোনার চটজলদি নেগেটিভ সার্টিফিকেটও। বছর ধরে এই দিনগুলোর অপেক্ষায় থাকি আমরা। বেশ ভালো লাগছে বড়দিনের আগেই দারুণ এই মেলার অংশ হতে পেরে। সবচেয়ে ভালো লেগেছে প্রচুর মানুষের সমাগম দেখে। এদিকে করোনার ভয়াবহ অবনতিতে প্রতিবেশী দেশ ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রিয়া সহ ব্রিটেনকেও ভাইরাস ভ্যারিয়েন্ট ও ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে জার্মানি। বিশেষ করে ডেনমার্কে দ্রুত গতিতে ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে থিয়েটার, সিনেমা, কনসার্ট সহ জনসমাগমও। দেখুন, আমি লন্ডন থেকে বেড়াতে এসেছি। জার্মানিতে করোনার পরিস্থিতি আমাদের ব্রিটেনের চাইতে অনেক ভালো। এখানে তো তবুও নাগরিকদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে, কিন্তু ব্রিটেনের অবস্থা সত্যিই নাজুক। এদিকে করোনার 2 ডোজ টিকা সম্পূর্ণ করার পর করোনার 5ম ঢেউ আঘাত হানার আগেই বুস্টার ডোজ নেয়ার পাশাপাশি 6 বছর বয়স থেকেই সকল শিশু কিশোর ও সর্বস্তরের নাগরিকদের শারীরিক দূরত্ব বজায় রেখে উৎসবে যোগ দেওয়ার কথা থাকলেও তা অনেককেই মানতে দেখাই যায়নি। জার্মানিতে করোনার টিকার 2 ডোজ নেওয়ার পরও নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকেই। তবুও নিজের এবং অন্যের জীবন রক্ষার্থে করোনা ভ্যাকসিনের কোনো বিকল্প নাই বলছেন এদেশের চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই দিনটিকে ঘিরে ইউরোপের সবখানে সাজ সাজ রব। বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে ইউরোপের প্রতিটি অলিগলি। ভালো উপার্জনের আশায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মজীবীরা অপেক্ষায় থাকেন এই দিনটির। বড়দিন উপলক্ষে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে স্পেন থেকে সাইফুল আমিনের রিপোর্ট।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন, আর এই দিনকে ঘিরে চলে সারা মাস আনন্দ উদ্দীপনা। বড় বড় সড়কগুলো থেকে শুরু করে অলিগলি ঝলমলে আলোতে রঙিন হয়ে উঠছে। রাজপথ, শপিং মল সবখানেই চোখ ধাঁধানো আলোর ঝলকানি। সব ধরনের ব্যবসায়ীদের মাঝে উৎসব ভাব। সারা বছর তারা যে ব্যবসা করেন তার অধিকাংশ লাভের হিসাবটা পরিপূর্ণ হয় বড়দিনকে ঘিরে। বিভিন্ন ধরনের বাতিগুলা সাজায়, ঘরের মধ্যে সাজায়, বাসার মধ্যে সাজায়। আমরা বিগত দিনের চেয়ে এই মাসে একটু ডাবল সেল দেই। ডিসেম্বর মাসে প্রবাসী বাংলাদেশি কর্মজীবীদের মাঝেও বড়দিনকে ঘিরে যে উৎসবের ঢেউ লাগে তা তাদের চোখে মুখে ধরা পড়ে। স্প্যানিশ বা দেশীয় অন্যান্য প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের জন্য এই মাস অনেক আনন্দের। এই আনন্দটা আসলে আমরা অন্য সময় পাই না, শুধু ডিসেম্বর মাস আসলে সুযোগ সুবিধা বোনাস ইত্যাদি পেয়ে থাকি। ডিসেম্বর মাস আসলে অনেক আনন্দগুলো একটা মুহূর্ত থাকে। খ্রিস্ট ধর্মের অনেক একটা হোলি একটা মাস। বৈশ্বিক মন্দায় বছরের অন্যান্য সময়ে ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও এ সময়টাতে তারা তা পুষিয়ে নেয়। করোনা আতঙ্কে গেল বছর ব্যবসায়ীরা তেমন একটা সুবিধা করতে না পারায় অনুকূল পরিবেশে এবার সবার মুখে হাসির ছটা। অবৈধ অভিবাসীদের মুখেও খুশির ঝলক। তারাও এ সুযোগে নিজেদের মতো করে পসরা সাজিয়ে কামিয়ে নেবে সাধ্যমতো। সময় সংবাদ, স্পেন। বঙ্গভবন থেকে গণভবন, সব জায়গায় সবার পছন্দের খাবারের তালিকায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পনির। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এই পনির পাঠানো হয় ভারতের প্রধানমন্ত্রীর বাড়িতেও। এরই মধ্যে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে অষ্টগ্রামের এই পনির। হাওড়ে অল ওয়েদার সড়ক নির্মিত হওয়ায় সুযোগ সৃষ্টি হয়েছে বিদেশে রফতানিরও। রাষ্ট্রপতির নির্দেশে এই শিল্পের বিকাশে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। অষ্টগ্রামের পনির দেশ বিদেশে প্রসিদ্ধ উপাদেয় এ খাবার সুনাম অর্জন করেছে। মোগল আমল থেকে পছন্দের তালিকায় স্থান ধরে রেখেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের এই সুস্বাদু পনির। গুণ, মান আর বর্ণে পনিরের পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। কোনো প্রকার ক্ষতিকর দ্রব্য ছাড়া হাওরের গরু ও মহিষের বিশুদ্ধ দুধ থেকে স্থানীয় কারিগরদের তৈরি পনিরের কদর রয়েছে বঙ্গভবন, গণভবন হয়ে দিল্লির মসনদেও। এখানকার পনির নিয়মিত যাচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসায়। কারিগররা জানালেন প্রতি 10 লিটার দুধ থেকে তৈরি হয় 1 কেজি পনির। বাঁশের তৈরি ছোট ছোট টুকরিতে করে প্রতি কেজি পনির বিক্রি হয় 600 থেকে 800 টাকায়। মহামান্য রাষ্ট্রপতিও আমার পনির খাইতেছে এবং প্রধানমন্ত্রীও আমার বানানো পনির খায়া উনি অষ্টগ্রামের পনির বলে বিখ্যাত স্বীকৃতি দিছে এবং আমার বানানো পনির আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে আমরা খাওয়াইছি। এই মাওয়াটা পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ওই পানিটা দুধের মধ্যে দিলে 1 ঘন্টা আধা ঘন্টা পর মানে একটু জমাট বাঁধে। স্থানীয়রা জানান প্রায় 300 বছর আগে থেকে অষ্টগ্রামে পনির তৈরি করা হয়। বংশ পরম্পরায় এ পেশায় জড়িত অষ্টগ্রাম সদরের অনেক কারিগর। তবে পর্যাপ্ত চাহিদা থাকার পরও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন কমছে পনিরের কারিগরের সংখ্যা। বর্তমানে মাত্র 20টির মতো পরিবার এ শিল্পের সাথে জড়িত আছে। বর্তমানে অনলাইনে পনির বিক্রি বেড়েছে, আর হাওড়ে অল ওয়েদার সড়ক নির্মাণ হওয়ায় দেশের বাইরে পনির রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এটা খাই স্বাদ পাইছি, দেশের গাভীর দুধ। অষ্টগ্রামে সবাই বানায়, ওনার পনিরটাই সবাই পছন্দ করে। রাষ্ট্রপতির পছন্দের তালিকায় রয়েছে পনির। তার নির্দেশে ব্র্যান্ডিং পণ্য পনির শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। হাওর এলাকায় যে পর্যটন যে সময়টি থাকে, এই সময়তে এখানে ভ্রাম্যমান যে পনির বিক্রয় কেন্দ্র সেগুলো স্থাপন করা। হাওর বাওর মাছে ভরা অষ্টগ্রামের পনির সেরা, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে হাওরের পনির। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এই ছিল সকালের সময়ে, সঙ্গেই থাকুন সময়।